জি স্যার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি জানতে পারলাম ওই যে আমরা ওডিএ স্টাডি পর্যন্ত পড়েছি। সৌরভ সে বলেছে ট্রাফিক ফ্লো ক্যারেক্টারিস্টিক্স। আজকে আমরা পড়বো ট্রাফিক ফ্লো ক্যারেক্টারিস্টিক্স। এটা আসলে বিরাট একটা চ্যাপ্টার, কিন্তু তোমাদের সিলেবাস অনুসারে অত বড় পড়ানোর স্কোপ নাই। আমি শুধু কিছু সংক্ষেপে বলবো। তো প্রথমেই ফ্লো। ফ্লো মানে ট্রাফিক। এখানে অনেক ফ্যাক্টর আছে, তা আমরা সিম্পল ভাবে বলি ট্রাফিক ম্যানুইভার্স। ট্রাফিক ম্যানুইভার্স মানে কি? অনেকেই জানো না। ম্যানুইভার্স মানে ট্রাফিক কিভাবে চলাচল করে, কিভাবে বলেছে ওই যে লাফাই লাফাই ভেঙে ভেঙে এগুলো না, মানে কোন দিকে চলাচল করে। ম্যানুইভার মানে নিজেকে পরিচালনা করা, কোন দিকে সে চলাচল করে। ট্রাফিক নিয়ম অনুযায়ী কিছু গাড়ি আছে ডাইভার্স করে, কিছু গাড়ি মার্চ করে, কিছু গাড়ি ক্রস করে, কিছু গাড়ি উইভিং করে। এগুলোর অর্থ কি? ডাইভার্স তোমরা জানো যে ডাইভার্স মানে কি? আগে তোমার সাথে ছিলাম, তোমার লাইন থেকে আমি অন্য দিকে চলে গেছি, এটাকে বলা হয় ডাইভার্জিং। মানে দুইটা গাড়ি, মনে করো দুই সাইডটা গাড়ি এক লাইনে ছিল, সে বাঁ পাশে সরে গেল, নিরাপদ ভাবে বাঁ পাশে সরে গেল, এটাকে বলা হয় ডাইভার্জিং। আর মার্জিং, মার্জিং মানে কি? মার্চ করে যাওয়া, একটার সাথে এক লাইনের সাথে আরেক লাইনে এসে মার্চ করে যাওয়া। এটা তোমরা যারা কম্পিউটার চালাচ্ছ তারা নিশ্চয়ই ভালো করে জানো, মার্চ করা। ক্রসিং, ক্রস মানে এটা তো সোজা কথা, একজন একদিকে যাচ্ছে আরেকজন তার ক্রস ভাবে যাওয়া, মানে একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে ক্রস। উইভিং, উইভিং মানে এটা ক্রসও না, ডাইভার্জিংও না, মার্জিংও না, কিন্তু একটু উইভ করে যাওয়া। উইভ মানে ওর সাথে ক্রসও হবে না, একটু কোনাকুনি ভাবে অন্য লাইনে চলে যাওয়া, উইভিং। এটাকে উইভিং বলা হয়। মেনলি এই চারটা ম্যানুইভার, এর সাথে আরেকটা যোগ হয় কিউইং। কিউইং মানে ওই যে জ্যামে পড়লে লাইনে দাঁড়িয়ে থাকা, এটাকে বলা হয় কিউইং, মানে কিউতে দাঁড়িয়ে থাকা। বুঝতে পারছো কিনা বলো, প্রশ্ন থাকলে বলবে। এইগুলো এখন ছবি সহকারে। স্যার মার্জিনটা বুঝি নেই স্যার। মার্জিং মানে এক লাইনের সাথে আরেক লাইনে এসে ঢুকে পড়া। এক লাইনে চলছে মনে করো গাড়ি, ডান দিক থেকে এসে আরেকটা গাড়ি ওই লাইনের মধ্যে ঢুকে পড়া, একটা মার্চ করা বলা। ছবিটা দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। এখানে দেখো এই যে ডাইভার্জিং, এই এই দুইটা গাড়ি মনে করো একই লাইনে ছিল, কিন্তু সে বাঁ পাশে সরে গেল, এটাকে বলা হয় ডাইভার্স। এই লাইনে ঠিকই আছে। অনুরূপভাবে এটা লেফট সাইডে ডাইভার্স, রাইট সাইডে ডাইভার্স। রাইট সাইডে ডাইভার্স করতে পারে ও, যেটা সে আছে আগের লাইনে সেই ঠিকই আছে, কিছু গাড়ি তার প্রয়োজনে এমনি এমনিতে যায় না, তার প্রয়োজনে যায়। আর মার্জিং, এই যে মার্জিং দেখো, একটা গাড়ি, এরোটা দেখো, একটা গাড়ি এদিকে চলছে, ও বাঁ পাশ থেকে এসে ওই লাইনের ভিতরে ঢুকে পড়া। এরো দেখো, এরো দিয়ে বুঝতে পারবে। অনুরূপভাবে রাইট দিক থেকে ঢুকে পড়া, এই যে একটা লাইন আছে তার ভিতরে ঢুকে পড়লে এটাকে বলা হয় মার্জিং, মার্চ করা। আর এটা ডাইভার্স করা। এইবার ক্রসিং তো নিশ্চয়ই বুঝতে পারছো, পারপেন্ডিকুলারলি যেটা একটা গাড়ি এদিকে যাচ্ছে আরেকটা গাড়ি এদিকে যাওয়ার চেষ্টায় থাকে, তখন ওইটাকে বলা হয় ক্রসিং।
অনুরূপভাবে একটা লেফট থেকে আর একটা রাইট থেকে। এবার উইভিং, উইভিং মানে একটা গাড়ি এইদিকে যাচ্ছে, সে এই দিক থেকে উইপ করে, উইপ মানে কোনাকুনি ভাবে অন্য লাইনে চলে যাওয়া। হ্যালো, এগুলো বুঝতে পেরেছো এখন? হ্যালো, জি স্যার বুঝতে পারছি স্যার। এই আওয়াজ হচ্ছে কেন? তোমরা কি সবাই খুলে রেখেছো কিনা? আচ্ছা, যাই হোক, এইবার এই ছবিটা দেখো, একই জিনিস, ওই যে ক্রসিং, এই 1 মিনিট আমি একটু কথা বলে নিই। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। হ্যাঁ অপু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও, তো খোকনের সাথে দেখা হয় নাই তোর? তো ওর সাথে, তাহলে তোর সাথে যোগাযোগ করতে বলে দিই। ও আচ্ছা, নিচতলায় যেতে বলবো তোর সাথে যোগাযোগ করতে। হ্যাঁ, ও এপিক, হ্যাঁ ঠিক আছে। তা আমি তাহলে খোকনকে বলে দিচ্ছি, তারপর তোর সাথে যেহেতু বলেছিস, আমি দেখি, আমি এমনি খবর পেয়েছি। আহ, ঠিক আছে, দেখছি। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ।
হ্যাঁ খোকন, হ্যাঁ ঠিক আছে। তো আরো কইয়ে অপু কইয়ে আশিস কইয়ে তো এখন ওই যে এমআরআই করতে হয়ে গড়ি ফেলা, অর্থাৎ এমআরআই এলে ওই যে পয়সা কমে ইয়াদ গরম যাবে, ওই যে অপুরঙ্গে যোগাযোগ করতে হয়ে ওই যে ইফিকের মধ্যে সামনে ওই হসপিটালের সামনেই ওই যে ইফিক, তো অপু নিস্তালার মধ্যে আছে, তুই তার ফোন করে সম্মত আছে জানিয়ে রে এবার করতে দে। আচ্ছা ঠিক আছে, ইন করি রে তারপর যা। তো আর কেউ নাই না? হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে এগুলো আরেকটা ছবি হিসাবে দেখাচ্ছি, ক্রসিং কনফ্লিক্ট, কনফ্লিক্ট, এগুলোকে কনফ্লিক্ট বলে। কনফ্লিক্ট মানে কি? সংঘর্ষ। ক্রসিং সংঘর্ষ হচ্ছে এটা, এই যে এটা ডাইরেক্টলি পারপেন্ডিকুলারলি যেটা হয়। আর মার্জিং, এই যে মার্জিং এক লাইনে আছে আরেক লাইন থেকে ঢুকে পড়া, যেটা বলছিলাম। এখন যে প্রশ্ন করছিল বুঝতে পেরেছো মার্জিং কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আর এটা ডাইভার্জিং তো ইজি, এক লাইনে ছিল সে আরেক দিকে ডাইভার্স করে যাচ্ছে। আর এটা উইভিং, এই যে উইভিং, উইভিং মানে এক লাইন থেকে আরেক লাইনের সাথে অন্য লাইনে চলে যাওয়া, একজন অন্য লাইনের সাথে চলে যাওয়া। আর এটা হচ্ছে স্টপিং বা কিউইং, এটা ওই খান্নার বইতে এটা নাই, এটা হচ্ছে এল আর কারিয়ালের বইতে আছে। এইগুলার ফলে কিছু কনফ্লিক্ট পয়েন্ট বলে। এই কনফ্লিক্ট কোনগুলো হয়? মার্জিং এ কনফ্লিক্ট হয়, ডাইভার্জিং এ কিছু হয় কিছু হয় না, ক্রসিং এ সবসময় কনফ্লিক্ট হয়। এই জন্য এখানে দেখো, ছবিতে দেখো, মোট 32টা পয়েন্ট। এটা হচ্ছে 4 লেগ। 4 লেগ মানে কি? এদিকে একটা পা, এদিকে একটা পা, এদিকে একটা পা, 4টা পা। 4টা পায়ের জন্য কোনো চ্যানেলাইজেশন না থাকলে তাকে বলা হয় 4 লেগ আনচ্যানেলাইজড ইন্টারসেকশন। এটা হচ্ছে একটা ইন্টারসেকশন। তোমরা বুঝতে না পারলে প্রশ্ন করবে। এর মধ্যে এই দেখতে পাচ্ছ কালো কালো এরকম 16টা পয়েন্ট আছে। এই যে এখানে কালো ইনসাইডে দেখা যাচ্ছে 16টা পয়েন্ট, এগুলো হচ্ছে ডাইরেক্ট কনফ্লিক্ট, ওই যে ক্রসিং। আর কিছু হাফ সার্কেল অর্ধচন্দ্রের মতো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে মার্জিং। মার্জিং কিছু হয়, আর ডাইভার্জিং কিছু হয় রাইট সাইড থেকে। ডাইভার্জিং যখন রাইট সাইড থেকে হয় তখন হয়, ডাইভার্জিং লেফট সাইড থেকে হলে তখন এইগুলো সাদা। এই যে এগুলো সাদা, সাদাগুলোতে কনফ্লিক্ট হয় না। ডাইরেক্টলি হয় 16টাতে, আর মাঝামাঝি হয় 8টাতে, আর 8টা হচ্ছে ফাঁকা। এই জন্য এখানে দেখো চিহ্নগুলো দেয়া আছে। ক্রসিং 16টা হবে, মার্জিং 16টার মধ্যে 8টা, আর ডাইভার্জিং 16টার মধ্যে 8টা। তো এইগুলো টোটাল হচ্ছে 32টা। 32টার মধ্যে 24টাতে কনফ্লিক্ট পয়েন্ট পাওয়া যায়, ডাইভার্জিং 8টাতে পাওয়া যায় না। রাইট সাইড ডাইভার্জিং হলে তখন পাওয়া যায়। যাই হোক, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। এই কনফ্লিক্ট পয়েন্ট কোনটা কি উপকার করে? ক্রসিং সব সময় অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা, মার্জিং এ কিছু সম্ভাবনা, ডাইভার্জিং এ কিছু সম্ভাবনা, উইভিং এ কিছু সম্ভাবনা, স্টপিং এ তো হওয়ার কথা না। তো ডাইভার্জিং যেগুলো লেফটে হয় ওগুলো তো হয় না। এই কারণে এখানে ছবি এঁকে দেখানো হয়েছে মোট 32টার মধ্যে 24টাতে হয় আর 8টাতে হয় না। এখানে 16, 8, 8 দেয়া আছে। এখন হচ্ছে ট্রাফিক ক্যাপাসিটি। এটা আর একটা, আমি ট্রাফিক ফ্লো নিয়ে আর বললাম না। এই ট্রাফিক ফ্লোতে
এই যে এখানে একটু করে বলা আছে, এটা খান্নার বই থেকে, ডাইভার্জিং এন্ড মার্জিং ফ্রম লেফট সাইড ডাজ নট কজ এনি প্রবলেম। লেফট সাইড থেকে প্রবলেম করে না, বাট ফ্রম রাইট সাইড কজ কনফ্লিক্ট। রাইট সাইড থেকে হলে কনফ্লিক্ট সৃষ্টি করে, লেফট সাইড থেকে হয় না। ট্রান্সফার এ ভেহিকল ফ্রম ওয়ান ট্রাফিক লেন টু অ্যাডজেসেন্ট লেন, এটা হচ্ছে উইভিং। এই যে ট্রান্সফার এ ভেহিকল ফ্রম ওয়ান ট্রাফিক লেন টু দ্য অ্যাডজেসেন্ট লেন, এটাকে বলা হয় উইভিং। এন্ড ক্রসিং আর কজ কনফ্লিক্ট। এই কথাটার গুরুত্ব বুঝতে হবে। লেফট সাইড থেকে মার্জিং হোক ডাইভার্জিং হোক কনফ্লিক্ট করে না, কিন্তু রাইট সাইড থেকে করবে। এইরকম 8টা পয়েন্ট আছে। আর উইভিং 8টা পয়েন্ট আছে, যেটা ফ্রম ওয়ান ট্রাফিক লেন থেকে অ্যানাদার অ্যাডজেসেন্ট লেনে যায়। ক্রসিং অবশ্যই করে, ক্রসিং যেটা, এটা অবশ্যই কনফ্লিক্ট পয়েন্ট, এটা ডাইরেক্ট কনফ্লিক্ট পয়েন্ট। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। এখন আমরা আসি ট্রাফিক ক্যাপাসিটি। ক্যাপাসিটি কি? এমনি আমরা বলি কি ক্যাপাসিটি কি? ক্যাপাসিটি মানে রোডে কয়টা গাড়ি ধরতে পারবে। শুধু কয়টা গাড়ি তো ধরে বসে থাকলে হবে না, কিন্তু ওইগুলো চলাচল অবস্থায় থাকতে হবে। চলাচল অবস্থায় থাকলে কত রেটে কিভাবে, সেই কথাটাই হচ্ছে ট্রাফিক ক্যাপাসিটি। এখানে যেমন বলা হচ্ছে, is expressed as the maximum number of vehicles in a lane or a road that can pass a given point in unit time. বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম কতটা গাড়ি একটা লেনে, রোডের লেন ভাগ আছে, 2 লেন রোড, সিঙ্গেল লেন রোড, 4 লেন রোড, 3 লেন রোড। এক লেনের কথা বলা হচ্ছে এখানে, এটা খেয়াল রাখবে। নাম্বার অফ ভেহিকলস ইন এ লেন or a road that can pass a given point, একটা নির্দিষ্ট জায়গায় পাস করতে পারে ম্যাক্সিমাম কয়টা গাড়ি, ইন ইউনিট টাইম। ইন ইউনিট টাইম মানে একক সময়ে, সেটা আওয়ার হইতে পারে, মেইনলি আওয়ারে হয়, মিনিটে হইতে পারে, তবে আওয়ারে মেইনলি দ্বারা হয়। এটাকে এত ভেহিকল পার আওয়ার, এই যে ভেহিকল পার আওয়ার পার লেন, ওই যে ইন এ লেন বলছে তো, এই জন্য পার লেন। লেন মানে আমরা পরে চ্যাপ্টারে ডিটেইলস বুঝাবো এক লেন বলতে কি বোঝায়। তোমরা এমনি জানো, ওই যে ঢাকা চিটাগাং রোড ডিভাইডেড 4 লেন রোড, এইদিকে 2 লেন, এইদিকে 2 লেন, মাঝখানে ডিভাইডার আছে, এটাকে ডিভাইডেড 4 লেন রোড বলা হয়। তো সিঙ্গেল লেন রোড আছে, এগুলার ডাইমেনশন কত আমরা নেক্সট চ্যাপ্টারে পড়ব। তবে লেন মানে বুঝতে পারছো 3.75 বা মিনিমাম 3.5 মিটার উইথ হলে একটা রোডের, তাকে সিঙ্গেল লেন বলা হয়। তো এরকম পার লেনে রোড 2 লেন রোড হইতে পারে, কিন্তু পার লেনে কত যাচ্ছে পার আওয়ারে, সেটাই হচ্ছে নাম্বার, শুধু নাম্বার অফ ট্রাফিক, এটাকে বলা হচ্ছে ট্রাফিক ক্যাপাসিটি। আমরা ট্রাফিক ভলিউম পড়েছিলাম। ট্রাফিক ভলিউমে পার লেন বলা নেই, ওখানে বলা হচ্ছে পার ডিরেকশনে কয়টা গাড়ি যাচ্ছে আসছে। এটা ট্রাফিক ভলিউমও একই, নাম্বার অফ ট্রাফিক। আর এখানে ট্রাফিক ক্যাপাসিটিতেও নাম্বার অফ ট্রাফিক, কিন্তু পার আওয়ার পার লেন। ওখানে পার আওয়ার হয়, ওখানে পার ডেও হয়, ওখানে বেশি হয় পার ডেতে। বিপিএইচ পড়াইছিলাম। আচ্ছা, ট্রাফিক ক্যাপাসিটি জেনারেল ভাবে বলে। এবার বেসিক ক্যাপাসিটি কি, অর্থাৎ বেসিক ট্রাফিক ক্যাপাসিটি। বেসিক ক্যাপাসিটি হচ্ছে তাও একই, ম্যাক্সিমাম নাম্বার অফ প্যাসেঞ্জার কার। এখানে ভেহিকল বলতে জেনারেল, জেনারেল বলতে এখানে ট্রাক, বাস, কার, টেম্পো সব মিলিয়ে নাম্বার অফ ভেহিকল। আর এখানে বলছে বেসিকে হচ্ছে কি প্যাসেঞ্জার কার শুধু, that can pass a given point on lane or roadway during 1 hour. ওখানেও ডিউরিং 1 আওয়ার, ইউজুয়ালি an hour মানে ডিউরিং 1 আওয়ার, এতটুকু ঠিক আছে। এতটুকু দুইটা জিনিস, একটা ভেহিকল আর প্যাসেঞ্জার কারের মধ্যে পার্থক্য।
তবে এখানে কন্ডিশন আছে, এখানে কোনো কন্ডিশন বলা নেই। ওই বেসিক ক্যাপাসিটিতে কন্ডিশন আছে, আর ট্রাফিক মানে আদি ডেফিনেশনে কোনো কন্ডিশনের কথা বলা নেই। তা এখানে বলছে কি, আন্ডার দ্য মোস্ট নিয়ারলি আইডিয়াল রোডওয়ে এন্ড ট্রাফিক কন্ডিশন হুইচ ক্যান পসিবলি বি অ্যাটেইনড। এটা কি? এটা হচ্ছে রোডওয়ে মানে কি, রোডটা আইডিয়াল, ট্রাফিকও আইডিয়াল। ট্রাফিক মানে একদম গিজ গিজ করা না, মোটামুটি ভাবে নরমালি যেভাবে চলে ট্রাফিক কন্ডিশন, এগুলো আইডিয়াল। আইডিয়াল বলতে সাধারণত এখানে বোঝানো হয় ট্রাফিক ক্যাপাসিটিতে LOS A, এটা আইডিয়াল কন্ডিশন। LOS A, LOS মানে লেভেল অফ সার্ভিস। এগুলো এখন বুঝবে না, পরে আরো বুঝবে। যাই হোক, আইডিয়াল রোডওয়ে ট্রাফিক কন্ডিশনে যেটা অ্যাটেইন করা সম্ভব, অ্যাটেইন মানে যেটা ইমপ্লিমেন্ট করা সম্ভব, এই কন্ডিশনে কয়টা ম্যাক্সিমাম কয়টা প্যাসেঞ্জার কার যাচ্ছে 1 ঘন্টায়, এটা হচ্ছে বেসিক ক্যাপাসিটি। খেয়াল করো, এখানে ম্যাক্সিমাম নাম্বার সবসময় বলছে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার এখানে বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্যাসেঞ্জার কার, আর এগুলো কমন, দ্যাট ক্যান পাস এ গিভেন পয়েন্ট অন এ ওয়ান লেন or roadway during 1 hour, এগুলো কমন। কিন্তু এখানে কন্ডিশনটা হচ্ছে মোস্ট নিয়ারলি আইডিয়াল roadway traffic condition which can possibly be attained। এবার হচ্ছে পসিবল ক্যাপাসিটি। পসিবল বেসিক ক্যাপাসিটি আইডিয়াল কেস এটা তার নিয়ে, কিন্তু পসিবল ক্যাপাসিটি হচ্ছে আবার আগের মতো ভেহিকেল। ভেহিকেল বলতে সব ধরনের ভেহিকেল বোঝায়, that can pass a given point on a lane or roadway during 1 hour, এগুলো সব ঠিক আছে। কিন্তু এখানে কন্ডিশন কি, আন্ডার প্রিভেলিং রোডওয়ে এন্ড ট্রাফিক কন্ডিশন। ওখানে বলছে আইডিয়াল রোডওয়ে এন্ড ট্রাফিক কন্ডিশন, আর এখানে বলছে প্রিভেলিং। প্রিভেলিং মানে কি? হ্যাঁ, প্রিভেইলিং মানে কি? আরে তোমরা তো শুনছো না মনে হয়, কেউ শুনছো? বিরাজমান। প্রিভেইলিং মানে এক্সিস্টিং যা আছে, ওটা তো আইডিয়াল কন্ডিশন বলছে। আইডিয়াল কন্ডিশন সবসময় তো মারা যায় না, রোড সারফেস সবসময় ভালো থাকে না, রোড উইথ সবসময় সমান থাকে না, বৃষ্টি বাদল থাকতে পারে, বাতাস থাকতে পারে, তারপর স্নোফল থাকতে পারে, কুয়াশা থাকতে পারে। এগুলা হচ্ছে যে সময়ে যে কন্ডিশন আছে সেই কন্ডিশন, এটাকে প্রিভেইলিং রোডওয়ে এন্ড ট্রাফিক কন্ডিশন বলা হয়। এই জন্য এটাকে পসিবল মানে এই কন্ডিশনে যতটা সম্ভব পসিবল ক্যাপাসিটি। কিন্তু প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি কি? পসিবল ক্যাপাসিটি হচ্ছে যতটা সম্ভব, আর প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি হচ্ছে প্র্যাকটিক্যালি কয়টা যাচ্ছে। এখানে ট্রাফিক ডেনসিটি একটা নতুন ওয়ার্ড আসছে, এই যে ট্রাফিক ডেনসিটি। ওখানে ট্রাফিক ডেনসিটির কথা বলা হয়নি। তো দেখো, it is the maximum number of vehicles that can pass a given point on a lane or roadway, এখানে এটা ঠিক হয়নি, or roadway during 1 hour without, এইটাই কন্ডিশন আরেকটা, ট্রাফিক ডেনসিটি being so great as to cause unreasonable delay। অর্থাৎ ট্রাফিক ডেনসিটি এত বেশি হইতে পারবে না যার জন্য রিজনেবল আনরিজনেবল ডিলে সৃষ্টি হবে, হ্যাজার্ড সৃষ্টি হবে, রেস্ট্রিকশন সৃষ্টি হবে ড্রাইভারের উপর। আন্ডার দ্য প্রিভেলিং রোডওয়ে কন্ডিশনটা প্রিভেলিং, যা আছে সেই কন্ডিশনে ম্যাক্সিমাম নাম্বার অফ গাড়ি কয়টা পার লেন পার আওয়ারে, কিন্তু এখানে ট্রাফিক ডেনসিটি বেশি হইতে পারবে না, যার ফলে আনরিজনেবল ডিলে হয়, ড্রাইভার চলাচলের উপর রেস্ট্রিকশন হয়, হ্যাজার্ড সৃষ্টি হয়। এগুলো যাতে না হয় সেইভাবে ট্রাফিক ডেনসিটি যদি থাকে
তখন তাকে বলা হয় প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি। এইগুলোর মধ্যে একটু একটু পার্থক্য খেয়াল রাখতে হবে, এক জায়গায় আরেকটা লিখলে হবে না। ট্রাফিক ক্যাপাসিটি হচ্ছে জেনারেল ডেফিনিশন, বেসিক ক্যাপাসিটি হচ্ছে আইডিয়াল কন্ডিশনের উপর এবং প্যাসেঞ্জার কার নিয়ে, আর পসিবল ক্যাপাসিটি হচ্ছে তাও ভেহিকেল নিয়ে, তবে আন্ডার আইডিয়াল কন্ডিশন না, প্রিভেলিং কন্ডিশন। প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি ও ভেহিকেল এইটার মতোই, প্রিভেলিং কন্ডিশন সবগুলোর সেম, কিন্তু আরেকটা কন্ডিশন ট্রাফিক ডেনসিটি বেশি হইতে পারবে না। ট্রাফিক ডেনসিটি বেশি হইয়া আনরিজনেবল ডিলে করলে, হ্যাজার্ড সৃষ্টি হলে, ড্রাইভারের স্পিডের উপর রেস্ট্রিকশন আসলে, তখন এই সমস্ত হয়। এইবার ওই যে ট্রাফিক ডেনসিটি যা কাকে বলে সেটা হচ্ছে পার কিলোমিটারে কয়টা গাড়ি। এটা ইজ দ্য নাম্বার অফ vehicles occupying a unit length of lane of roadway at a given instant, যে কোনো সময়ে কয়টা গাড়ি পার কিলোমিটারে, সেটা expressed as vehicle per kilometer। তাহলে প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি ইম্পর্টেন্ট, এটা আমাদের ভবিষ্যতেও পড়তে লাগবে, লাগে। এখানে প্র্যাকটিক্যাল ক্যাপাসিটিতে খেয়াল রাখো। প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে? ৬-৭টা ফ্যাক্টর আছে। প্র্যাকটিক্যাল ক্যাপাসিটিটা একটা রোডের ৭টা ফ্যাক্টরের উপর নির্ভর করে। লেন উইথ, তোমাকে একটু আগে বললাম, লেন উইথ 3.5 মিটার হচ্ছে মিনিমাম, আর কোন কোন রোডে 3.75 হচ্ছে স্ট্যান্ডার্ড, এর চেয়েও বেশি থাকতে পারে। তো লেনের যদি কমে যায়, প্র্যাকটিক্যাল ক্যাপাসিটিও কমে যাবে। ল্যাটারাল ক্লিয়ারেন্স, ল্যাটারাল ক্লিয়ারেন্স মানে রোড ধারে, একদম পেভমেন্টের ধারে যদি কোনো ক্লিয়ার না থাকে তাও কমে যাবে, আর যদি ক্লিয়ারটা ভালো থাকে রোড ক্যাপাসিটি প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি বেড়ে যায়। উইথ অফ শোল্ডার, শোল্ডারের উইথ কত? শোল্ডার তো বুঝো, রোডের দুই ধারে, মানুষের ঘাড়ের দুই ধারে যেমন শোল্ডার থাকে, রোডের দুই ধারেও শোল্ডার থাকে, যেটা এই যে এখানে কাপ্তাই চিটাং রোড, সরি হ্যাঁ কাপ্তাই চিটাং রোডের দুই ধারে মাটি দিয়ে গড়া, এগুলো পেভমেন্টও হইতে পারে, ব্রিক দিয়েও হইতে পারে। কিন্তু আমাদের এই কাপ্তা রাস্তা মাথা থেকে সুইট পর্যন্ত যদি তোমরা খেয়াল করো, দুই পাশে মাটি দিয়া যে এক্সট্রা উইথ আছে তাকে বলা হয় শোল্ডার। আমাদের মানুষের শরীরে গাড়ির বাইরে যে দুই পাশে দুইটা শোল্ডার থাকে, একই ধরনের কথা। তো এটা যদি কম থাকে তাহলে প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি একটু কমে যাবে। আর ওই রোডে কমার্শিয়াল ভেহিকেল কিরকম আছে? কমার্শিয়াল ভেহিকেল সবসময় স্লো হয়, বড় হইতে পারে, ছোট হইতে পারে, তাহলে ওইগুলোর উপর নির্ভর করে প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি বাড়বে কি কমবে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মানে রোডের অ্যালাইনমেন্টটা আঁকা বাঁকা কিনা, না স্ট্রেট। ওদের হরিজন্টাল কার্ভ ঠিক আছে কিনা। The presence of intersection at grade, ইন্টারসেকশন একটু আগে দেখাইলাম, ইন্টারসেকশন একই লেভেলে আছে কিনা বা গ্রেড সেপারেটেড আছে কিনা। ইন্টারসেকশন দুই ধরনের হয় মেইনলি, একটা হচ্ছে অ্যাট গ্রেড, অ্যাট গ্রেড মানে রাস্তা যেভাবে যে তলায় আছে সেভাবেই করা। অনেক সময় আর্টিফিশিয়ালি ওই যে ফ্লাইওভার দিয়ে গ্রেড সেপারেট করে দেওয়া হয়, তোমরা শহরে দেখেছো, ঢাকা চিটাগং কমনলি ওই যে ফ্লাইওভার দেওয়া আছে, ফ্লাইওভারের উপর দিয়ে গেলে এটাকে গ্রেড সেপারেটেড বলা হয়। গ্রেড সেপারেটেড হলে ক্যাপাসিটি বাড়বে, আর অ্যাট গ্রেড হলে ক্যাপাসিটি একটু কমে যায়। তারপর ভেহিকুলার এন্ড ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স,
এটা তো সোজা কথা, বুঝতেই পারছো। গাড়ি যদি ভালো না হয়, ট্যাক ট্যাক করে চলে, তাহলে কমে যাবে। আর ড্রাইভার যদি ভালো না হয়, সে যদি এক্সপার্ট না হয়, এক্সপার্ট হইলেও সে যদি দুষ্ট প্রকৃতির হয়, শুধু গাড়ির জ্যাম সৃষ্টি করে বা একটা গাড়ির সাথে ঠেসাঠেসি করে, তখন ওইগুলো ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স নির্ভর করে। এই 7টা পয়েন্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আছে। হোয়াট ডু ইউ মিন বাই প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি? এক্সপ্লেইন দেম। Practical capacity. What are the factors that affect the practical capacity? Explain them. এইভাবে আসতে পারে। তো আমি যা মুখে এক্সপ্লেন করলাম, বইতে এগুলো বর্ণনা আছে, আর তোমরা নিজেরা বুঝলে আর বর্ণনা মুখস্থ করতে হয় না, আইডিয়া করে লেখা যায়। আবার অনেক সময় এভাবে আসে, স্যার ইন্টারসেকশনের গ্রেডটা স্যার একবার একটু বলবেন স্যার? ইন্টারসেকশন মানে কি? মিনিমাম 3টা রোড এক জায়গায় মিলিত হলো, তাই না? আমি কয়েকটা ছবি দেখাই। এই যে ইন্টারসেকশন, ফর্মস অফ ইন্টারসেকশন। এটা হচ্ছে 4 লেগ ইন্টারসেকশন। তোমাদের একটু বললাম 7টা লেগ আছে বলে 4 লেগ। এটাকে বলা হয় 3 লেগ, এটা 4 লেগ। এটা কিন্তু স্ট্যাগার্ড, এটাও 3 লেগ কিন্তু ওয়াই ফর্ম, এটা টি ফর্ম, এটা দেখতে ওয়াই এর মতো, আর এটা এক্স এর মতো, স্কুইড এই জন্য বলা হয়। আর এটাও স্কুইড, এটা পারপেন্ডিকুলার ছিল, এটা স্ট্যাগার্ড, এটা মাল্টিলেগ, মানে 4টার বেশি থাকলে মাল্টিলেগ বলে। এটাও ওয়াই, এই যে ওয়াই লেখা আছে ওয়াই, এইগুলাকে ইন্টারসেকশন বলা হয়। মোর দেন 2 যদি এক জায়গায় মিলিত হয়, এটাকে ইন্টারসেকশন বলা হয়। এখন ধরো এই যে পাহাড়তলি চৌরাস্তা বলে না, 4টা রাস্তা না, এটা 4 লেগ, আর এটা হচ্ছে এট গ্রেড। এট গ্রেড মানে মাটি যেখানে যেভাবে আছে ওই লেভেলেই আছে। এট গ্রেড মানে যে লেভেলে থাকবে, গ্রেড আপগ্রেড ডাউনগ্রেড কোনো কিছু না, যে লেভেলে আছে সেই লেভেলেই, এটাকে এট গ্রেড বলা হয়। আর যদি এখানে একটা ওভারপাস দিতে হয়, তাহলে এটা হচ্ছে গ্রেড সেপারেটেড। এই যে বদ্রাহাটের ওখানে দেখো, ওখানে গ্রেড সেপারেশন করা হয়েছে কিছু, 2 নম্বর গেটে গ্রেড সেপারেট করা হয়েছে, এগুলোকে বলা হয় গ্রেড সেপারেটেড। আর এট গ্রেড বলতে যেভাবে আছে মাটির কন্ডিশন ওইভাবে যে করা, ওটাকে বলা হয় এট গ্রেড। বুঝতে পেরেছ এখন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমি পেছনে এসে এগুলো ওমর স্যার পড়াবে, এই যে বিভিন্ন চ্যানেলাইজড আনচ্যানেলাইজড এগুলো পড়ানো হবে, ওমর স্যার পড়াবে, ওইটা আমার পড়ানোর স্কোপে নাই। যেখানে আমরা পড়ছিলাম, তাহলে আমরা ট্রাফিক ফ্লো ম্যানুভার পড়লাম আর ট্রাফিক ক্যাপাসিটি পড়লাম। ট্রাফিক ক্যাপাসিটি কাকে বলে, বেসিক ক্যাপাসিটি কাকে বলে, পসিবল ক্যাপাসিটি কাকে বলে, প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি কাকে বলে? প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়, এবং এটাই প্র্যাকটিক্যালি ডিজাইন করার সময়, হিসাব করার সময় প্র্যাকটিক্যাল ক্যাপাসিটির প্রয়োজন হয়। এই জন্য আমি ওইটার ফ্যাক্টর গুলো আলাপ করলাম। এগুলা চ্যাপ্টার বেশ বড় আছে, আমি অতটুকু না বলে তোমাদের বোঝার জন্য শুধু ডেফিনেশন এবং প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি কার উপর ডিপেন্ড করে 7টা পয়েন্ট, সেগুলো আলাপ করলাম। ইম্পর্টেন্ট খেয়াল করবে, অনেক সময় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পসিবল ক্যাপাসিটি এন্ড প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি, অথবা বেসিক ক্যাপাসিটি এন্ড প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি, এরকম বলতে পারে, তাই ডেফিনেশন দিয়ে বোঝাতে হবে। What are the factors that affect the practical capacity? Explain them clearly. তখন এগুলো তোমার নেট সার্চ দিলে ওখানেও ডিটেইলস পাবে। যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব, এগুলা বেশি পড়াইনি, ডিটেইলসে যাব, জিওমেট্রিক ডিজাইন। এখন আমরা জিওমেট্রিক চ্যাপ্টারে যাব।
এটা দেখতে পাচ্ছ? জিওমেট্রিক ডিজাইন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে স্যার। হ্যালো, স্যার দেখা যাচ্ছে স্যার। ওই কার একটা বারবার ডিস্টার্ব করে সাউন্ডে, এটা কার কি জানি। এই জিওমেট্রিক ডিজাইন এটা বেশ বড় চ্যাপ্টার, ইম্পর্টেন্ট বেশি, এটা দরকার বেশি, প্রশ্ন থাকে বেশি, এই জন্য এটা খেয়াল করবে। আমরা যা পড়ছি সব জায়গা থেকে প্রশ্ন থাকবে। তো ইম্পর্টেন্ট জিওমেট্রিক ডিজাইন, এটা বড় চ্যাপ্টার, আমরা বেশ কয়েকটা লেকচার এখানে পড়তে হবে। তোমরা দেখো আমি কি লিখেছি এখানে, আমি 1 মিনিট আসি। নাও কেটে দাও, আর এখানে গাথো না, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, জিওমেট্রিক ডিজাইনে প্রথম জিওমেট্রিক্স বা জিওমেট্রিক এলিমেন্টস বলা হয়, এটাকে জিওমেট্রিক এলিমেন্টস বলা হয়। জিওমেট্রিক মানে কি? আমরা তো জিওমেট্রি জানি, রেক্টেঙ্গল, সার্কুলার, ট্রায়াঙ্গেল, তারপর এইরকম বিভিন্ন লাইন, প্যারালেল, এই সমস্ত জানি, ওগুলো হচ্ছে জিওমেট্রিক এলিমেন্টস। রোডের ক্ষেত্রে সবগুলো জিওমেট্রি মেনেই করা হয়, আন্দাজে এব্রো তেব্রো করলে হবে না। তো সুতরাং এই জিওমেট্রিক যদি সঠিক না হয় তাহলে রোড অ্যাক্সিডেন্ট বাড়বে, ট্রাফিক জ্যাম বাড়বে, মানুষের হয়রানি বাড়বে। এই কারণেই তোমাদের জিওমেট্রিক ডিজাইন এই জন্য বলা হচ্ছে, কোন লেন্থ কত হবে, কোনটার সাইজ কত হবে, স্ট্যান্ডার্ড ভ্যালু কত, কিভাবে ডিজাইন করব, সেগুলো এখন এই চ্যাপ্টারে আমরা আলাপ করব। বুঝতে পেরেছ? হাই জিওমেট্রিক্স মানে হচ্ছে জিওমেট্রিক এলিমেন্টস। এই যে এখানে বলছে জিওমেট্রিক্স আর দ্য এলিমেন্টস অফ এ রোড হুইচ আর কি, হুইচ আর ভিজিবল, দেখা যাবে, টু রোড ইউজার, রোড যারা ইউজ করে তাদের দেখা যাবে। একজন পথযাত্রী হচ্ছে রোড ইউজার, তাই না? ড্রাইভার হচ্ছে রোড ইউজার, আর গাড়ি নিজেও রোড ইউজার, কারণ গাড়ি ড্রাইভারকে দ্বারা দেখা হচ্ছে। গাড়ির সাইজ যদি বড় হয় তাহলে তো ওই রোডে চলতে পারবে না, ছোট হলে চলতে পারবে। এই জন্যই ডাইমেনশন গুলা দেখতে হবে, ভিজিবল টু রোড ইউজার। তাহলে মেইনলি রোড ইউজার অনেকেই, তন্মধ্যে মেইনলি তিনটা, একটা হচ্ছে ড্রাইভার, আর একটা গাড়ি ইটসেলফ, আর একটা হচ্ছে প্যাসেঞ্জার, পেডেস্ট্রিয়ান বলতে পারি। গাড়িতে উঠে গেলে প্যাসেঞ্জার রোড ইউজার হইলেও তাদের করণীয় কিছু থাকে না, ড্রাইভারের হাতে হয়ে যায়, ড্রাইভার এবং গাড়ির হাতে। গাড়ি যদি ভালো হয় ঠিক থাকবে, ড্রাইভার যদি ভালো হয় ঠিক থাকবে। এই জন্যেই ওই যে আমরা প্র্যাকটিক্যাল ক্যাপাসিটিতে ড্রাইভার এন্ড ভেহিকেল, ভেহিকেল মানে যে কোনো গাড়িকে ভেহিকেল বলে, প্যাসেঞ্জার কার মানে শুধু কারকে বলা হয়। হ্যাঁ,
তাহলে জিওমেট্রিক্স তোমরা বুঝতে পেরেছো, এলিমেন্ট যেমন রোড উইথ, রোডের শোল্ডার কত, রোডের স্লোপ কত, এগুলো হচ্ছে জিওমেট্রিক এলিমেন্ট। আর জিওমেট্রিক ডিজাইন, তাহলে এইগুলো স্ট্যান্ডার্ড অনুসারে ডিজাইন করাটাই হচ্ছে জিওমেট্রিক ডিজাইন। কাকে ডিজাইন করবে? ওই যে ভিজিবল ডাইমেনশন যেগুলো আছে, যে ভিজিবল টু, হুইচ আর ভিজিবল টু বলছে না, এই যে ভিজিবল ডাইমেনশন, একটা রোডের যা ডাইমেনশন আছে এগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করাটাকে বলা হয় জিওমেট্রিক ডিজাইন। তাহলে এগুলো কেন করব, ডিজাইন কেন করব, কেন জিওমেট্রিক্স দেখব, ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স, মেইন ইম্পর্টেন্স হচ্ছে সেফ, ইকোনমিক এন্ড ইফিশিয়েন্ট অপারেশন। এই তিনটা জন্যই করে থাকি আমরা। রোড মেইনলি প্রথমে সেফ হইতে হবে, আর রোডটা করতে গেলে ইকোনমিক হইতে হবে, আর গাড়ি চলাচলের জন্য ইফিশিয়েন্ট অপারেশন হইতে হবে। is governed to a large extent by the care with which the geometric design can be worked out. এই জিওমেট্রিক ডিজাইন করার দরকার পড়ে যায় এই তিনটা কারণ। ছোট প্রশ্ন হিসেবে এগুলো আসে। Why it is so important to do geometric design for a highway? তাহলে কি only safe, economic and efficient operation of a highway বা রোডওয়ে বা স্ট্রিট যাই বলো না কেন, এগুলো একই কথা, সাইনোনিমাস। এবার এই যে ডিজাইন করতে গেলে আমরা যে এলিমেন্ট গুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করব, সাইজ অনুযায়ী ডিজাইন করব, তাহলে আমার মাথায় কি রেখে কাজ করতে হবে? কনসিডারেশন, ওগুলোকে বলা হয় কনসিডারেশনস। কি কি কনসিডার করব, কি কি মাথায় রেখে কাজ করতে হবে? এখন দেখো, প্রথমেই হচ্ছে adequate geometric design is planning a highway facility ensures that, মানে adequate geometric design করতে হবে কেন? এনশিওর করতে হবে the facility, যে ডিজাইনটা করলাম, will not become obsolete in foreseeable future, near future বলতে পারো, নিয়ার ফিউচার অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যতে, মানে ধরো 1 বছর 2 বছর বাদে যদি এটা অবসলিট হয়ে যায় তাহলে এটা করার দরকার নেই। আমাকে করতে হবে মিনিমাম 20 বছর 30 বছর এরকম হিসাব ধরে। এই জন্য বলছে এডুকেট জিওমেট্রিক ডিজাইন করতে হবে। এখন মনে হবে যেন এটা খুব বেশি হয়ে গেছে, কিন্তু না, এটা 10 বছর বাদে দেখা যাবে ওখানে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং এই মাথাটাই রাখতে হবে যে কিভাবে ট্রাফিক ভলিউম কত হবে, কম্পোজিশন কত হবে, সেটা মাথায় রেখে ডিজাইন করতে হবে। এটা প্রথম কনসিডারেশন। আর দ্বিতীয় কনসিডারেশন হচ্ছে ফল্ট যাতে না হয়, যা করব সঠিকভাবে ডিজাইন করব। কারণ এখন করার সময় যদি ফল্ট করে ফেলে ভবিষ্যতে এটা রেকটিফাই করতে খুব কষ্ট। এই জন্য বলছে DO should be given to the geometry at the initial stage itself, প্রথমেই করতে হবে। কারণ faulty geometrics are costly to rectify at a later date, ভবিষ্যতে করতে এটা very costly, very time consuming. The design should be consistent, মানে ডিজাইন একটা ডাইমেনশনের সাথে আরেকটা ডিজাইনের ডাইমেনশন কনসিস্টেন্ট হতে হবে। বড় বড় দিলে যে ডিজাইন হবে তা না, একটার সাথে একটা কনসিস্টেন্ট না হলে অ্যাডজাস্ট করা যাবে না, সিনক্রোনাইজ করা যাবে না, যে কারণে কনসিস্টেন্ট হইতে হবে। The design should embrace all aspects of geometric of the road, including sign, marking, profile lighting, intersection, etc. মানে ডিজাইনটা এই যে মার্কিং, সাইন বুঝো, ইনক্লুডিং সাইন্স মানে কিছু সাইন পোস্ট থাকে না, আমরা কি বলে থাকি সাইনবোর্ড যেটা বলে, এই যে সাইনবোর্ড মানে এটা সাইন,
এই মার্কিং, প্রপার লাইটিং, এগুলো সব মিলিয়েই করতে হবে। এইটা হচ্ছে সব এলিমেন্ট একটার সাথে একটা কনসিস্টেন্ট, আর কনসিস্টেন্ট এলিমেন্ট গুলো এইগুলো সহ, এগুলো জিওমেট্রিক ডিজাইন না হলো কিন্তু এগুলোকে মিলিয়েই করতে হবে, কোন জায়গায় কি হবে, মার্কিং কোথায় কি হবে এগুলো। তারপর এটা পুরো জিনিসটাকে মার্কিং, সাইন, জিওমেট্রিক এলিমেন্ট সবগুলো যেন এনভায়রনমেন্টের সাথে মিলিয়েই করা হচ্ছে, এইভাবে চিন্তা করতে হবে। ইটস লোকেশন ডিজাইন শুড এনহান্স rather than the degrade environment. এনহান্স করতে হবে, ডিগ্রেড না যাতে না হয়, এনভায়রনমেন্ট যাতে ডিগ্রেড না হয়, ডিগ্রেড করার পরিবর্তে এনহান্স করতে হবে। এনহান্স মানে কি? উন্নত করতে হবে, আরো ভালো করতে হবে, যাতে এনভায়রনমেন্ট সুন্দর দেখায়। The highway should be aesthetically satisfying. দেখতে পুরো এনভায়রনমেন্টটাকে, পুরো হাইওয়ে যাতে সুন্দর দেখায়। অ্যাস্থেটিক্যালি মানে কি? দেখতে সৌন্দর্যভাবে। The design element should strive to control pollution. কোনো পলিউশন যাতে না হয়, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, সয়েল পলিউশন যাতে না হয়। The design should be so selected that not only the initial cost of construction of the facility, but also the total transportation cost, including maintenance cost, road user cost should be minimized. এগুলো এমন ভাবে করতে হবে, রোড ইউজার কস্ট, ইনিশিয়াল কস্ট, তারপর মেইনটেনেন্স কস্ট, এগুলো যাতে মিনিমাম হয়। এগুলো তো এখানে আর বলা যাচ্ছে না, তোমরা খেয়াল করবে, তোমরা যারা ইকোনমিক্স পড়ছো তারা এগুলো চিন্তা করতে পারবে। সেফটি শুড বি বিল্ট ইন, সেফটিটা প্রথম রাখতে হবে। ডিজাইন শুড এনাবল অল দ্য রোড ইউজার, যাতে ডিজাইনটা সব রোড ইউজারের জন্য, যেমন মোটর ভেহিকেল, এনিম্যাল ড্রোন ভেহিকেল, সাইক্লিস্ট, পেডেস্ট্রিয়ান, সবার জন্য উন্মুক্ত থাকে টু ইউজ দ্য ফ্যাসিলিটি। তাহলে এই পয়েন্ট কনসিডারেশন গুলো খুব ইম্পর্টেন্ট। এটা কারিয়ালির বই থেকে নেওয়া হয়েছে, তোমাদের আমি রেফারেন্স বই দিয়েছিলাম, কারিয়ালির বই আর খান্নার বই, দুইটা বই অবশ্যই লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, জিওমেট্রিক এলিমেন্টস বলো, জিওমেট্রিক এলিমেন্টস কি? which are visible to road user. তাহলে জিওমেট্রিক ডিজাইন কি? জিওমেট্রিক ডিজাইন deals with the visible dimension for proper design. তাহলে এটা ইম্পর্টেন্ট কেন? জিওমেট্রিক ডিজাইন সেফ, তিনটা পয়েন্ট বলেছি, সেফ, ইকোনমিক আর এফিশিয়েন্ট অপারেশন। হ্যাঁ, এফিশিয়েন্ট অপারেশন করার জন্য। এখন এগুলো করতে গেলে আমার কনসিডারেশন, যে 7-8টা কনসিডারেশন আছে, এগুলো এলআর কারিয়ালির বইতে পয়েন্ট গুলো পাবে। আমি বলেছি একটা একটা, এগুলো পরীক্ষায় আসে মাঝে মধ্যে। এখন আমরা এতক্ষণ ধরে জিওমেট্রিক্স বা জিওমেট্রিক এলিমেন্ট বললাম, এগুলো কি জিনিস? 6টা জিওমেট্রিক এলিমেন্ট। এই যে এখানে নামটা তোমরা দেখতে পাচ্ছ, ক্রস সেকশন এলিমেন্ট। একটা রোডকে ক্রস সেকশন নিলে যে এলিমেন্ট গুলো, সেগুলো হচ্ছে ক্রস সেকশন এলিমেন্ট। আমি 2-1টা নাম দিলাম, চেম্বার, সুপার এলিভেশন, উইথ, এগুলো হচ্ছে ক্রস সেকশন এলিমেন্ট। সাইড ডিস্টেন্স লাইক এসএসডি, ওএসডি। এসএসডি পুরো নাম হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স, ওএসডি মানে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। এটাকে পিএসডিও বলে, ওএসডি জায়গায় পিএসডিও বলে। পি হচ্ছে পাসিং সাইড ডিস্টেন্স, পাস করা আর কি, ওভারটেক করা, পাস করা একই কথা। আরো একটা আছে আইএসডিও আছে, ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স। এবার হরিজন্টাল অ্যালাইনমেন্ট ডিটেইলস।
তোমরা যখন সার্ভেইং করেছিলে ওখানে হরিজন্টাল প্ল্যান এঁকেছিলে, এই হরিজন্টাল অ্যালাইনমেন্ট ডিটেইলস অর্থাৎ এর উইথ কত, শোল্ডার কত, গ্রেড কত, কার্ভ কত, হরিজন্টাল কার্ভ আছে যেখানে গাড়ি ঘুরে ওটাকে ব্যান্ড বা কার্ভ বলে, হরিজন্টাল কার্ভ বলে, এটা কত, এগুলো পার্টিকেল অ্যালাইনমেন্ট ডিটেল। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলতে এর আপগ্রেড, ডাউনগ্রেড, ভার্টিক্যাল কার্ভ কত, এগুলো তোমরা সার্ভেইং এ পড়েছিলে। এই জন্য এই ট্রান্সপোর্টেশন পড়ার আগে সার্ভেইং যারা ভালো করে পড়ে তাদের জন্য ট্রান্সপোর্টেশন সহজ। ইন্টারসেকশন এলিমেন্ট, এই যে এতক্ষণ ধরে যা বলেছিলাম, ইন্টারসেকশন, বিভিন্ন ধরনের ইন্টারসেকশন তোমাদের ছবি দেখালাম। এই এলিমেন্ট গুলো কি কি, ওখানে কি কি এলিমেন্ট আছে। তারপর ল্যাটারাল এন্ড ভার্টিক্যাল ক্লিয়ারেন্স। ল্যাটারাল বলতে পাশে কত ক্লিয়ারেন্স, ভার্টিক্যাল বলতে উপরের দিকে কত ক্লিয়ারেন্স। এইগুলো মিলিয়েই হচ্ছে জিওমেট্রিক এলিমেন্টস। তাহলে কয়টা জিওমেট্রিক এলিমেন্টস? 6টা। প্রথম ক্রস সেকশন এলিমেন্ট, সাইড ডিসটেন্স কনসিডারেশন, হরিজন্টাল অ্যালাইনমেন্ট ডিটেইলস, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ডিটেইলস, ক্রস সেকশন এলিমেন্ট, ইন্টারসেকশন এলিমেন্টস, আর কি হচ্ছে ল্যাটারাল এন্ড ভার্টিক্যাল ক্লিয়ারেন্স। প্রত্যেকটাই হচ্ছে জিওমেট্রিক এলিমেন্টস। এগুলো আমাদের ডিজাইন করতে হবে স্ট্যান্ডার্ড ভ্যালুর সাপেক্ষে। তাহলে আমি তোমাদের ইয়েতে পড়াইছিলাম আরএসডি স্ট্যান্ডার্ড ডাইমেনশন কত, আরএসডি অনুসারে প্রথম দিকে দ্বিতীয় লেকচারে মনে হয় পড়াইছিলাম, মনে আছে? একটা চার্ট দেখিয়েছিলাম, হ্যাঁ? তাহলে তো ওটা খুলে আমাকে আবার দেখাতে হচ্ছে। এখন তো সম্ভব না, আমি ক্লাস নিচ্ছি। 12টার পরেও তো হবে না, বিকালে। কোথায় এখন? হ্যাঁ থাকছো তুমি, আরের দিকে আসো। হ্যাঁ ডিপার্টমেন্টে, আমি ডিপার্টমেন্টে ক্লাস আছে। তুমি একটু ওয়েট করো, 2-3 মিনিট কথা বলবো, আমি 15 মিনিট বাদে ক্লাস ছেড়ে দেবো। আচ্ছা, তোমাদের যা বলছিলাম, এই এলিমেন্ট গুলো এখন আমরা একটা একটা ডিজাইন করব। তোমাদের বলেছিলাম আরএসডি, আরএসডি কি রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, ওদের কিছু স্ট্যান্ডার্ড ডাইমেনশন আমি দেখিয়েছিলাম প্রথম দ্বিতীয় ক্লাসে মনে হয়। আমি ওখানে আবার একটু যাচ্ছি, দেখি তোমাদের ওখানে নিতে পারি কিনা। এটা দেখা যাচ্ছে প্রথম ক্লাসে। তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড? দেখা যাচ্ছে স্যার। এইগুলো আমি তোমাদের প্রথম ক্লাসে পড়াইছিলাম। এই যে এখানে কিছু স্ট্যান্ডার্ড ডাইমেনশন দেয়া আছে, তোমরা এগুলো মুখস্থ না রাখলে পরীক্ষায় ইম্পর্টেন্ট, এইটা আসে। ন্যাশনাল হাইওয়ে 2 ধরনের ক্যাটাগরি, এ বি। আমি এই চার্টটা দেখিয়েছিলাম, শোল্ডার কত, পেভমেন্ট কত। রিজিওনাল হাইওয়ে বাংলাদেশের, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ভাগ। রিজিওনাল হাইওয়েস ক্যাটাগরি এ বি। তারপরে ফিডার রোড এ বি আছে, আরবান রোড, তারপর রুরাল রোড, উপজেলা রোড, এরকম ভাগ আছে। এগুলোর স্ট্যান্ডার্ড ডাইমেনশন দেওয়া আছে। এই যে পেভমেন্ট উইডথ কত হবে,
কোনটা মিনিমাম, এগুলো হচ্ছে মিনিমাম। তো এইভাবে করে আমরা পড়াইছিলাম রোডস এন্ড হাইওয়েতে স্ট্যান্ডার্ড ডাইমেনশন তোমাকে ফলো করে ডিজাইন করতে হবে। এখন আগের জায়গায় আসলাম আবার, তাহলে ক্রস সেকশন এলিমেন্ট কি কি এখন আমরা সেগুলোই দেখব। ডিজাইন কন্ট্রোল এন্ড ক্রাইটেরিয়া এগুলো লাগবে, তারপরে পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না, এগুলো জানার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে ক্রস সেকশন এলিমেন্ট দেখা যাচ্ছে, ক্রস সেকশন এলিমেন্টস, হ্যালো দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে একটা এখানে লেখা দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে রুরাল রোড। এই যে রুরাল সেকশন, রুরাল আর আরবান তো বুঝতে পারো, এগুলো আমি বলেছিলাম। রোড লোকেশন হিসাবে 3 ভাগে ভাগ, একটা হচ্ছে রুরাল, আরবান আর একটা সাব আরবান। এই রুরাল রোড হচ্ছে বেশিরভাগ রোড হচ্ছে রুরাল। এখানে এই যে শোল্ডার দেখতে পাচ্ছ দুই পাশে, মাঝখানে ক্যারিজওয়ে মানে পেভমেন্ট, যার উপর দিয়ে ক্যারি করবে গাড়ি চলাচল করবে, সেটাকে ক্যারিজওয়ে বলা হয়, পেভমেন্ট হইতে বলা হয়, পেভমেন্ট হইতে বলা হয়, ক্যারিজওয়ে বলা হয়। ঠিক আছে, তাহলে দুই পাশে কি থাকে, যে শোল্ডার, এটা মানুষের ঘাড় মনে করতে পারো, দুই পাশে যেমন দুইটা লেফট শোল্ডার, রাইট শোল্ডার এখানেও থাকে। তবে কোন কোন রোডের এই যে শোল্ডার শক্ত করে দেওয়া হয় অর্ধেক, এটা হচ্ছে পার্শিয়ালি পেভড বলা হয়। পেভড মানে পেভমেন্ট, মানে এটার মতো করে দেওয়া হয়েছে, পার্শিয়ালি এটার মতো করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে গ্রাস বা মাটি যা হয়। এটা 7 মিটার মানে 2 লাইন রোড। সিঙ্গেল লাইন রোড মিনিমাম কত বলেছিলাম? 12 মিটার। 12 মিটার। সিঙ্গেল লাইন রোড 3.5 মিটার বলেছিলাম মিনিমাম। 12 মিটার হচ্ছে পুরোটা ক্রেস্ট উইথ, এটাকে বলা হয় ক্রেস্ট উইথ। আর লেন বলতে বোঝানো হয় যেটা দিয়ে গাড়ি ঘোড়া চলবে সেটা লেন। আর ক্রেস্ট উইথ, ক্রেস্ট মানে টপ উইথটা কত এই রোডের, এটা 12 মিটার। এটা 2 লেন রোড, ডাবল লেনও বলা হয়। 7 মিটার 3.5 into 2, এই জন্য ডাবল লেন। 3.5 হলে সিঙ্গেল লেন রোড বলা হতো। আমি কিছু ছবি দেখাচ্ছি, স্ট্যান্ডার্ড ছবি, এগুলো এলআর কারিয়ালির বই থেকে নেয়া। এই যে এটাও রুরাল, এইগুলো এই পৃষ্ঠায় যা আছে সব রুরাল রোড। এটা হচ্ছে সিঙ্গেল রোড, এই যে সিঙ্গেল এখানে দেওয়া আছে, সিঙ্গেল লেন, সিঙ্গেল মানে এক লেন, 3.75। পাশে পার্শিয়ালি পেভড, এই যে পেভড শোল্ডার বলা হয়, পেভড শোল্ডার। আর বাকিটুক মাটির বা ঘাসের। এটাও সিঙ্গেল লেন রোড, তবে ব্লেস রোড, একদম ছোট রোড, 3 মিটার। এখানে ক্রেস্ট উইথ হচ্ছে 9 মিটার, আর এখানে ক্রেস্ট উইথ হচ্ছে 7.5 মিটার। আগেরটাতে ক্রেস্ট উইথ দেখানো হয়েছিল 12 মিটার। ক্রেস্ট উইথ, ক্রেস্ট তো বুঝো, হ্যাঁ? ক্রেস্ট কি? আরে ক্রেস্ট বুঝো না? সুরা, টপ, সবচেয়ে উঁচু জায়গা, সবচেয়ে উপরেরটা হচ্ছে এখানে 12 মিটার, এটাতে 9 মিটার, এটাতে 7.5 মিটার। কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি চলবে এই ক্যারিজওয়ে দিয়ে। এই একটু আগে বললাম ক্যারিজওয়ে দিয়েই রোডের সিঙ্গেল লেন, ডাবল লেন, ট্রিপল লেন, 4 লেন এগুলো ডেফিনেশন হয়। সিঙ্গেল লেনে মিনিমাম 3.5 থাকে, তবে স্ট্যান্ডার্ড অনুযায়ী 3.75। আর এটা ব্লেস রোড বলে একটু ছোট। এখানে শোল্ডারে কিন্তু ফ্যাপ্ট করা হয় নাই, ব্লেস রোডে শোল্ডার ফ্যাপ্ট করে না সাধারণত। আর এটা হচ্ছে ডিভাইডেড, এটাও রুরাল রোড, তবে ডিভাইডেড মানে কি, মাঝখানে ওই ঢাকা চিটাগাং রোডে দেখো নাই, মাঝখানে ডিভাইডার আছে। এই যে এখানে বদরাট থেকে ইয়ের দিকে যেতে
টাইগার পাসের দিকে যেতে রোড গুলো ডিভাইডার, নিউ মার্কেটের সামনে ওইগুলো ডিভাইডার আছে, এটাকে মিডিয়ান বলা হয়। ডিভাইডারটাকে মিডিয়ানও বলে, ডিভাইডারও বলে। স্যার ডিভাইডারটা এখানে স্যার 5 5 মিটার মিটার বলছে মানে এত স্ট্যান্ডার্ড বড়? অনুযায়ী। ভবিষ্যৎ এত বড় থাকে কারণ ভবিষ্যতে এক্সপানশনের জন্য। ঢাকা চিটাগাং রোডে 5 মিটার আছে। অনেক সময় ট্রাফিক ভলিউম যদি বেড়ে যায়, এদিক থেকে কিছু অংশ কেটে রোডের ভিতরে ঢোকানো হয়, এদিক থেকে কিছু মাঝখানে ধরো 3 মিটার রাখলো, 1.5 মিটার রাখলো, একটা লেন বাড়িয়ে ফেলতে পারে। ঠিক আছে, এইটা ওই ঢাকা চিটাগাং রোডে এই সেকশনটাই তোমরা দেখতে পাবে। ঢাকা চিটাগাং রোডে মোটামুটি এই সেকশনটাই আছে। এই যে ক্রেস্ট উইথ 24 মিটার, এইদিকে 2 লাইন, এইদিকে 2 লাইন, মাঝখানে কি মিডিয়ান বা ডিভাইডার, এইদিকে 2 লাইন, এইদিকে 2 লাইন, আর পার্সিয়াল ফেফট থাকে। ঢাকা চিটাগাং রোডও পার্সিয়াল ফেফট আছে। এই পার্সিয়াল ফেফটে ওই লো ছোট 3 চাকার গাড়িগুলো, ছোট গাড়িগুলো চলে। আর এই 1 মিটার সাধারণত পেডেস্ট্রিয়ানের জন্য। পেডেস্ট্রিয়ান মানে তো বুঝেছো, পথচারী, তাদের হাঁটা চলার জন্য। এটা আমি তোমাদের বুঝতেই একটু বুঝাতে পেরেছি। সিঙ্গেল লাইন রোডে কত ডাইমেনশন ক্যারি যাইয়ে? সিঙ্গেল লাইন রোডের ক্যারি যাইয়ে হয় 3.75 মিটার। ডাবল লাইন হলে 7.5 মিটার, তার ডাবল, কিন্তু মিনিমাম 7 মিটার দিতে হয়। আমি বললাম ঢাকা চিটাগাং রোড এই যে নিচের ফিগারের মতোই মোটামুটি। এইগুলো আরো বড় রোড। এই যে উপরটা এখানে এই যে 7.5 মিটার দিয়েছে, এটা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করছে। এখানে দিয়েছে 9 মিটার, শুধু 5 মিটার না, আরো বড় মিডিয়ান। এটা মিডিয়ান, এটা রিজার্ভ বলা হচ্ছে, সেন্ট্রাল রিজার্ভ। এই যে এখানে ভবিষ্যতে এটা এক্সপানশন করতে পারে। আর এই 3 মিটারে গাড়ি থাকবে। আবার এদিকে 7 এটা হচ্ছে আর্টেরিয়াল রোড। রোডের ভাগ ছিল আরবান আর্টেরিয়াল, সাব আর্টেরিয়াল, কালেক্টর স্ট্রিট, লোকাল স্ট্রিট, এভাবে ভাগ করেছিলাম আমরা, প্রথম লেকচারে পড়াইছিলাম। আর এটা ওপেন এরিয়াতে, ওপেন এরিয়া বলতে এখানে বেশ আসে দোকান টোকান আছে, কিন্তু এখানে ওপেন এরিয়াতে এরকম থাকে। এটা হচ্ছে 2 লাইন ডিভাইডেড 2 লাইন রোড, 4 লাইন রোড, এদিকেও 2 লাইন, এদিকেও 2 লাইন। এটা সাব আর্টেরিয়াল রোড, এটা হচ্ছে আর্টেরিয়াল রোড। আর সাব আর্টেরিয়াল থেকে আর্টেরিয়াল আরো বড়, অর্থাৎ পাশে আরো 2 লাইন, এদিকেও আরো 2 লাইন থাকে। এটা টোটাল, এটা আরবান রোড, তো এটা ফুড হয়ে আছে। এই আরবান রোডে এখানে ফুড হয়ে থাকবে, মানে ফুটপাথ, ফুটপাথ যাকে বলা হয়। কিন্তু এর আগে যেগুলো দেখালাম এগুলো সব রুরাল রোড, আর এগুলো সব আরবান রোড। এই যে এগুলো আরবান রোড, আরবান কালেক্টর স্ট্রিট। এই যে কালেক্টর স্ট্রিট থ্রু রেসিডেন্সিয়াল এরিয়া, এটা আরবান রেসিডেন্সিয়াল স্ট্রিট, 2 লাইন রোড, 7.5 মিটার। আর আরবান কালডিসেক, কালডিসেক মানে একদম ছোট ভিতরের রোড। তো এইগুলো কিছু ছবি দেখালাম, এই ছবিগুলো সব এলআর কারিয়ালের বই থেকে নেওয়া, তোমরা এলআর কারিয়ালের বই দেখো। এইবার ক্রস সেকশন এলিমেন্ট আমরা একটা একটা বলতে পারি। এখানে যা বলেছি এগুলো মোটামুটি খান্নার বই থেকে, খান্নার বই থেকে নেওয়া। Pavement surface characteristics. এগুলো হচ্ছে ক্রস সেকশন এলিমেন্ট। এই যে একটা রোডকে, এই যে এগুলো সব ক্রস সেকশন, কিন্তু এখানে যা দেখিয়েছি সব ক্রস সেকশন। এই ক্রস সেকশনে প্রথম এলিমেন্ট কি? সারফেস, পেভমেন্ট সারফেস। সারফেসটা স্মুথ কিনা, এখানে ফ্রিকশন হয় কিনা, না স্লিপারি,
এইগুলা নিয়েই হচ্ছে পেমেন্ট সারফেস ক্যারেক্টারিস্টিক। পেমেন্ট সারফেসের তিনটা ক্যারেক্টার আছে, একটা ফ্রিকশন, স্কিড, আনইভেননেস, লাইট রিফ্লেক্টিং ক্যারেক্টারিস্টিক্স। এই জন্যই প্রথমেই দেখানো হচ্ছে এখানে ফ্রিকশন, এই যে তারপরে আনইভেননেস, আনইভেন মানে কি উঁচু নিচু, আনডুলেটিং, এটা হচ্ছে কোথায় গেল এই আনইভেননেস, সি হচ্ছে লাইট রিফ্লেক্টিং ক্যারেক্টারিস্টিক্স। এই ক্রস সেকশন এলিমেন্ট গুলো নিয়েছি খান্নার বই থেকে, ওই ফিগার গুলো নেওয়া হয়েছিল এলআর কারিয়ালি থেকে। তোমরা নোট ডাউন না করলে ভবিষ্যতে পড়তে গেলে পারবে না। তাহলে আমি আজকে এতটুকু রাখলাম, নেক্সট দিন তোমরা খান্নার বই পড়ো, খুলে পড়ো, এই পয়েন্ট গুলো সব দেয়া আছে, একবার দুইবার পড়লে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ছবি সহ কিছু কিছু দেয়া আছে, আমি আগামী দিন সংক্ষেপে আলাপ করব। আমার কিছু প্রজেক্টের ছাত্র বসে আছে, ওদের কিছু কাজ আছে, ওগুলো করব। বলো নাকি আরো আগাবো? কেউ শুনছে না? স্যার আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, এটা পড়তে হবে। শর্ত রইল যে খান্নার বই থেকে হাইয়ে ক্রস সেকশন এলিমেন্ট সব পড়ে নেবে। আমি আগামী দিন প্রশ্ন করব। এখানেই দেখো ক্রস সেকশন এলিমেন্ট আছে প্রায় 10টা। এই একটার মধ্যে আবার ভাগ আছে, সারফেস ক্যারেক্টারিস্টিক তিনটা ভাগ বললাম, ফ্রিকশন, আনইভেননেস, লাইট রিফ্লেক্টিং ক্যারেক্টারিস্টিক্স। এই যে আরেকটা আছে শেপ অফ ক্রস স্লোপ, এটাকে ক্যাম্বার বলা হয়। 3 নম্বর হচ্ছে ক্যারিজ হয়ে, ওই যে পেমেন্ট ক্যারিজ হয়ে, যেটা এই যে এটা সিঙ্গেল লাইন ডাবল লাইন কেমনে হয় সেটা আমরা ওই দিন বুঝাবো। ট্রাফিক সেপারেটর, ওই যে মাঝখানে যে মিডিয়াম থাকে বলেছিলাম, সেপারেটর বা ডিভাইডার। কার্ভ, কার্ভ থাকে রোড ধারে। স্লোপ, সাইড স্লোপ, এটা হচ্ছে রোড হয়ে উইথ অফ রোড হয়ে ফরমেশন, রাইট অফ হয়ে, এতটুকু। এগুলো সব পড়তে হবে। আজকে এতটুক।